आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য গল্প তেলেনাপোতা আবিষ্কার। তেলেনাপোতা আবিষ্কার এই গল্পের উপরে গত কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে এবং ওই ক্লাসে লাইন ধরে কিছুটা অংশ আলোচনা করা হয়ে গেছে। আমাদের যতটা অংশ আলোচনা করা হয়ে গেছে সেই অংশের বিষয়টুকু আলোচনা করে নেব অল্প সংক্ষেপে, তারপরে আজকে লাইন ধরে ব্যাখ্যা শুরু করব। আর আগের মতো একই কথা বলবো যে লাইন ধরে ব্যাখ্যা করার সময় যে লাইনগুলো থেকে প্রশ্ন থাকবে সেই লাইনগুলো দাগ দিয়ে প্রশ্ন বলবো, সাথে সাথে প্রশ্নটা লিখে রাখবে আর তার উত্তরগুলো প্রত্যেকের তৈরি করে রাখতে হবে দায়িত্ব নিয়ে। যেগুলো এমসিকিউর প্রশ্ন হবে বা উত্তর হবে সেগুলোকে ব্র্যাকেটে রাখতে বলবো, আর এসএকিউর প্রশ্ন হবে যেগুলো মানে 1 নাম্বারের জন্য কম বেশি 20টি শব্দে সেগুলোকে দাগ দিয়ে প্রশ্নগুলো লিখে নিতে বলবো। আর যদি 5 নাম্বারের হয় স্টার মার্ক দিয়ে 5 লিখে রাখবে, 5 লিখে রাখবে, বইতেই লিখে রাখবে। তো আমাদের যতটা অংশ আলোচনা করা হয়ে গিয়েছিল তার বিষয়টা ছিল এরকম: গল্পকথক তার 2 বন্ধুকে সঙ্গী করে পৌঁছে গেছেন তেলেনাপোতায়। তেলেনাপোতায় পৌঁছেছেন। তেলেনাপোতায় এক জীর্ণ অট্টালিকার কোনো একটা বাসযোগ্য ঘরে থাকার ব্যবস্থা করে নিতে হবে, আর সেখানে রাতটা কাটবে। গল্পকথকের 2 বন্ধু 2 কারণে একেবারে অচেতন হয়ে পড়েছিল, একজন ঘুমের কারণে আর একজন পান করে। কিন্তু গল্পকথক যেহেতু গল্পের প্রধান বা কেন্দ্রীয় চরিত্র তথা নায়ক চরিত্র, তাই তিনি তাদের মতো ওই গতানুগতিকতায় গা ভাসিয়ে না দিয়ে গুমোট গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কিন্তু আমি এর সঙ্গে বলেছিলাম শুধু গুমোট গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নয়, নায়কের মধ্যে নায়ক সুলভ যে সত্তা থাকে তারই জাগরণ ঘটে। আর নায়ক কী করেন না, অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্য, নতুন কিছু আবিষ্কার করা উদ্ঘাটন করার জন্য তিনি টর্চটা হাতে নিয়ে ছাদে উঠবেন এবং ছাদে উঠে ম্রিয়মান জ্যোৎস্নায় চারদিকটাকে উপলব্ধি করেছিলেন। আর রাস্তার ওপারে একটা জীর্ণ প্রাসাদের জানালায় আলোর শিখা হঠাৎ দেখা গিয়েছিল, তাকে আড়াল করে এক রহস্যময়ী ছায়ামূর্তি। আর এই ছায়ামূর্তিকে দেখে লেখকের যে উপলব্ধি, তার নিজেকে মনে হয়েছিল তিনি যেন রূপকথার গল্পের রাজপুত্র, আর এটা যেন পাতালপুরী, মায়াপুরী। আর এখানে রাজকন্যা ঘুমিয়ে রয়েছে গাঢ় তন্দ্রায়, মাথার কাছে সোনার কাঠি, পায়ের কাছে রূপার কাঠি নিয়ে। আর তিনি এসেছেন তাকে উদ্ধার করার জন্য, কিন্তু পরক্ষণে দেখা যাবে সেই ছায়ামূর্তিও সরে যাবে আর আলোর শিখাটাও নিভে যাবে, অর্থাৎ আলোর শিখা আর দেখা যাবে না। কথকের মনে হবে যে এটা বোধহয় তার চোখের ভ্রম, এটা বোধহয় তার মনের ভুল, বোধহয় তিনি জেগেও স্বপ্ন দেখছিলেন। যাই হোক, তারপর নেমে আসবেন এবং 2 বন্ধুর কাছে কোনো রকমে জায়গা করে ঘুমিয়ে পড়বেন। এর আগে লেখকের ভাবনায় ধরা পড়েছিল, কথক ভেবেছিলেন যে এই যে তেলেনাপোতা যাওয়ার সময় তেলেনাপোতায় পৌঁছে তার কিন্তু উপলব্ধি হয়েছিল যেটা হচ্ছে রাত্রির দেশ, আর এই রাত্রির দেশে সকাল হয় না, চারদিক নিমগ্ন হয়ে আছে গভীর অন্ধকারে। এখানে সময় স্তব্ধ, স্রোতহীন, ঘড়ির কাঁটা যেন থমকে গেছে। আর এই জায়গাতে এসে তার মনে হয়েছিল যে চেতনার শেষ অন্তরীপ যেন ধীরে ধীরে নিমজ্জিত হয়ে গেছে। কোলাহল মুখর পরিচিত জগৎ থেকে তিনি যেন বিস্তৃতির অতলে স্বপ্নের মায়াময় জগতে চলে এসেছেন। তার মানে তার মনে হয়েছিল এখানে রাত্রির দেশ, চিররাত্রির দেশ, অন্ধকারময় দেশ, এখানে ভোর হয় না, সকাল হয় না। তাহলে যার এরকম উপলব্ধি, যার এরকম মনে হয়েছিল, সে যদি হঠাৎ করে দেখে সকাল হয়েছে,
চারদিক আলোয় আলোকিত, গাছগাছালি, সবুজের সমারোহ আর পাখির কলকাকলি, তাহলে তার মনটা আনন্দে নেচে উঠবে, এটাই স্বাভাবিক। আমাদের এখান থেকে আজকে শুরু হবে। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন, শোনা যাচ্ছে? লাইনটা দাগ দাও, লাইনটা দাগ দাও। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন। প্রশ্ন লেখো, জেগে ওঠার পর কথক অবাক হয়ে কি দেখতে পাবেন? জেগে ওঠার পর কথক অবাক হয়ে কি দেখতে পাবেন বা কি দেখবেন? না, যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন। অবাক তো হবেন, কারণ তার মনে হয়েছিল এই রাত্রি দেশে সকাল হয় না, এখানে চির অন্ধকার যেন জমাট বেঁধে রয়েছে। তাহলে অবাক হবে, আলো ফুটেছে, চারদিক আলোয় আলোকিত। তো অবাক হয়ে তিনি দেখতে পাবেন এই রাত্রির দেশেও সকাল হয়। তার ধারণা ভুল ছিল। পাখির কলরবে চারদিক ভরে যায়, পাখির কলকাকলিতে চারদিক ভরে গেছে, মনটাও আনন্দে ভরে যাচ্ছে। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্তৃত হবেন না। এই লাইনটা দাগ দাও, দাগ দাও। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্তৃত হবেন না। প্রশ্ন লেখো, কার আসল উদ্দেশ্য কী ছিল? আপনার মানে গল্পকথক পাঠককে সঙ্গী করে নিয়ে এসেছে, পাঠককে সাথী করেছেন। এখানে পাঠক মানে কিন্তু পাঠক গল্পকথকের সঙ্গে একাত্ম হয়ে গেছেন। তাহলে আপনার উদ্দেশ্য মানে পাঠকের তথা কথকেরই উদ্দেশ্য। তাহলে আপনার উদ্দেশ্য মানে কথকের উদ্দেশ্য। কথক কিন্তু ব্যর্থ হবে না, মনে থাকবে। বলো, কথক কী উদ্দেশ্যে এসেছিল? তেলনাবদ আবিষ্কারের উদ্দেশ্যে? নিশ্চয়ই না, মাছ ধরার উদ্দেশ্যে। ভেরি গুড। তার মানে তিনি তো মৎস্যলুব্ধ, মাছ ধরার উদ্দেশ্যে। তাহলে এখানে এসেছেন তিনি শান্তিতে মন ভরিয়ে মাছ ধরবেন, কারণ তিনি তো ইতিপূর্বে কখনো চুনোপুটি ছাড়া রাঘব বোয়াল টোয়াল ধরতে পারেনি। আর এখানে এসেছেন সেই লোভে, কেউ তাকে উস্কেছে যে এখানে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা তার বড়শিতে হৃদয় বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তাহলে সেই আশা নিয়ে এসেছেন। তাহলে আসল উদ্দেশ্য মাছ ধরা, সেটা তিনি বিস্তৃত হবেন না, মানে ভুলে যাবেন না। এক সময় ষোড়শোপচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্যে শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুঁড়ি পানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। এক সময় ষোড়শোপচার আয়োজন নিয়ে, ষোড়শোপচার আয়োজনটাকে ব্র্যাকেটে রাখো। ষোড়শোপচার, এটাকে যদি আমরা ভাঙি, সন্ধি বিচ্ছেদ করি, তাহলে দাঁড়াচ্ছে ষোড়শ যোগ উপচার মানে উপাচার, মানে 16 রকমের উপাচার। পুজো অর্চনার সময় যে উপাচার সাজানো হয়, যে অর্ঘ্য সাজানো হয়, তার মধ্যে 16 ধরনের রয়েছে। ধান, দূর্বা, তুলসী, আমপল্লব, বেলপাতা, নৈবেদ্য, আরও আনুষঙ্গিক যা কিছু, তার মধ্যে 16টা জিনিস থাকে। তো ষোড়শোপচার আয়োজন নিয়ে এখানে 16 রকমের আয়োজনের কথা বলা হয়নি। যেমন দেবতার সামনে নৈবেদ্য এবং আরও অন্যান্য উপাচার সাজিয়ে তার আরাধনা করা হয়, ঠিক তেমনিভাবে এখানেও মাছের সামনে মাছ ধরার জন্য আরাধনা করা হবে। তাহলে মাছের জন্য যা আয়োজন সামগ্রী, তাই হলো ষোড়শোপচার আয়োজন। পুজোর অর্ঘ্য, পুজোর আয়োজন সামগ্রী, সেটা 16 রকমের। কিন্তু মাছের আয়োজন সামগ্রী মানে মাছ ধরার জন্য যা আয়োজন সামগ্রী, তাকে এখানে ষোড়শোপচার আয়োজন বলা হয়েছে। বোঝা গেল? তার মানে মাছ ধরার জন্য যা যা দরকার, তার মধ্যে কি কি লাগবে? ছিপ লাগবে, বড়শি লাগবে, ফাদনা লাগবে। ফাদনাটা বড়শির ছিপের সুতোতে বাঁধা থাকে। টোপ লাগবে, টোপ মাছ ধরার জন্য ছিপের বড়শিতে টোপটা পরানো হয়, টোপ লাগবে। তো যা যা লাগবে তাই হলো ষোড়শোপচার আয়োজন। আর এই আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য
মৎস্যর সামনে, ভগবানের সামনে, দেবতার সামনে যেমন আরাধনা করা হয়, তেমনি মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে। কোথায় বসবেন কতক? ভাঙা ঘাটের একটি ধারে, ব্র্যাকেটে রাখো। এবং সেই ঘাট শ্যাওলায় ঢেকে রয়েছে, শ্যাওলা পড়ে গেছে ঘাটে। সেই শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুঁড়ি পানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। গুঁড়ি পানা, কচুরি পানা তো বড়গুলো হয়, সেগুলো নয়। দেখবে গ্রামের দিকে জলের উপরে ছোট একবারে ছোট গুঁড়ি পানা সবুজ হয়ে জলের উপরে ভেসে থাকে, গুঁড়ি পানা বলা হয়েছে। গ্রামের দিকে এরকম অভিজ্ঞতা আছে দেখার? পুকুরে এরকম ছোট পানাতে ভরে থাকে, ওই পানাগুলো আস্তে আস্তে আবার বড় হয়। তাহলে গুঁড়ি পানায় সবুজ জল সবুজ মানে পানাতে সবুজ হয়ে রয়েছে, ব্র্যাকেটে রাখো। গুঁড়ি পানায় সবুজ জল সবুজ হওয়ার কারণ গুঁড়ো পানা, ছোট পানা। তাহলে জলের মধ্যে যথোচিত মানে যা দরকার, যথোচিত যথাযোগ্য, যথা প্রয়োজনীয়, যথোচিত ঠিকঠাক নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। তাহলে নৈবেদ্য বলা হয়েছে টোপটাকে। টোপ, বড়শিটা নামিয়ে দেওয়া হবে নৈবেদ্য সমেত। তার মানে মাছের নৈবেদ্য কি? মাছের নৈবেদ্য টোপ। তো ব্র্যাকেটে রাখবে যথোচিত নৈবেদ্যকে ব্র্যাকেটে রাখো। প্রশ্ন থাকবে মাছ ধরা নৈবেদ্য কি? না, মাছের টোপ, যা দিয়ে মাছ ধরা হয়। বেলা বাড়বে, মাছ ধরার নেশা যাদের একটানা ঠায় বসে থাকে ফাতনার দিকে তাকিয়ে। হ্যাঁ বলো স্যার, কোনটা ব্র্যাকেট রাখতে বললে যেন? নৈবেদ্য। বেলা বাড়বে, মাছ পড়বে কি পড়বে না সেটা আগে থেকে বলা মুশকিল। তবে ঘন্টার পর ঘন্টা একটানা ঠায় বসে থাকবে মাছের প্রতি, মাছ ধরার প্রতি যাদের লোভ আছে, আর একটানা বসে রয়েছে, মাছের দেখা নেই, বেলা বাড়ছে। ওপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করার জন্যেই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ ভাষায় আপনাকে বিদ্রুপ করবে। আপনাকে বিদ্রুপ করবে। কে বিদ্রুপ করবে আপনাকে? কথককে কে বিদ্রুপ করবে বলো? মাছরাঙা পাখি কথককে বিদ্রুপ করবে। মানে বাঁশের ডগার উপরে বসে কি করবে? বসে দোল খাবে, মাথাটা উঁচু নিচু করবে, মাথাটা উপর দিকে উঠাবে নামাবে। আর আমরা যখন কাউকে ব্যঙ্গ করি, বিদ্রুপ করি, অনেক সময় কী করি? চোখ দিয়ে ব্যঙ্গ করি, আবার অনেক সময় মাথা নাড়িয়ে ব্যঙ্গ করি, হ্যাঁ, মুখ দিয়েও ব্যঙ্গ করি, মুখ বাঁকিয়ে। তাহলে চোখ, মুখ, মাথা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, দেহ দিয়ে আমরা বিদ্রুপ ব্যঙ্গ করি। তো মাছরাঙা পাখিটা বাঁশের ডগার উপরে বসে বসে এরকম মাথা নাড়াচ্ছে, আর যেন এটাই বলছে দুর্বোধ ভাষায়। তার ভাষা দুর্বোধ মানে দুর্বোধ্য, যা বোধগম্য হবে না আমাদের মানুষের কাছে, বোধগম্য হওয়ার নয়, তাই দুর্বোধ ভাষায় সে কী করছে? ব্যঙ্গ করছে। নিশ্চয়ই এরকম বলছে, কি একটাও মাছ ধরতে পারলে না? হ্যাঁ, তোমার এত কিছু, বড়শি আছে, ছিপ আছে, টোপ আছে, ঘন্টার পর ঘন্টা বসে রয়েছো, বুদ্ধি আছে, কিন্তু মাছ ধরতে পারলে না। আর আমার দেখো, আমার ছিপ নেই, বড়শি নেই, সেই অর্থে বুদ্ধিও নেই। কি আছে? শুধু ঠোঁটটাই আছে। ওই ঠোঁটে এক ঝাঁপ দিচ্ছি, মাছ ধরে নিয়ে আসছি। তাহলে কেউ যখন জয় লাভ করে, সাফল্য লাভ করে, সার্থকতা লাভ করে, যদি তার মনের মধ্যে সেই রকম ধরনের বদ মতলব থাকে, বুদ্ধি থাকে, অসৎ সেই সমস্ত গুণগুলো থাকে, তাহলে কি করে? আমরা আমাদের সামনে যে হেরে গেছে, যে পরাজিত, যে ব্যর্থ হয়েছে, তাকে কিন্তু বিদ্রুপ করি না, ব্যঙ্গ করি না। আমরা জানি যে ব্যঙ্গ বিদ্রুপ করা মানে, কটাক্ষ করা মানে মানুষকে আঘাত দেওয়া, তার মনে ঘা দেওয়া, তার কষ্ট হবে। কিন্তু কেউ তো আছে
নিজেরা যদি একটু সফল হয় তাহলে যে ব্যর্থ হয়েছে তাকে ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, তার সমালোচনা করে, নিন্দা করে, তাকে এমনভাবে টোন টিটকিরি করে অবদমিত করে দেয়, সে কষ্টে মরে যায়। কিন্তু এটা হওয়া উচিত নয়, কি ঠিক কি না? বরং হেরে গেলে তার কষ্টটাকে ভাগ করে নেওয়া উচিত, বরং তাকে আরও ভরসা দেওয়া উচিত, তাকে সান্ত্বনা দেওয়া উচিত, দ্বিতীয়বার যাতে আবার সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সফল হতে পারে। কিন্তু এক একজন আছে অনেককে বলে, অনেকের সামনে মুখের উপরে শুনিয়ে তারা মজা পায়, মজা নেয়। এই মাছরাঙা পাখিটা সেই দলে। ওপারের ঝুঁকে পড়া গল্পকথক এখানে ঘাটে বসে মাছ ধরছে, আর পুকুরের ওপারে বাঁশ ঝাড় আছে। সেই বাঁশ ঝাড় থেকে আমরা অনেক সময় দেখি যে জলের উপরে বাঁশ গাছগুলো নুয়ে যায়, তো ঝুঁকে পড়েছে একটা বাঁশ, সেই বাঁশের ডগার উপরে, আগার উপরে একটা মাছরাঙা পাখি বসে আছে। আর কি করছে? ক্ষণে ক্ষণে, মানে মুহূর্তে মুহূর্তে আপনাকে যেন উপহাস করার জন্যই, উপহাস করবে আপনাকে, ব্যঙ্গ করবে, বিদ্রূপ করবে, ঠাট্টা করবে আপনাকে। হ্যাঁ, আর উপহাস করার জন্য কি করবে? রঙের ঝিলিক বুলিয়ে, মাছরাঙা পাখি তো রঙিন, যখনই ডানা মেলে জলে ঝাঁপ দেবে তখনই যেন রঙের ঝিলিক বুলিয়ে দেবে চোখে, বুলিয়ে দিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে, মাছ ধরবে এবং সার্থক শিকার, মানে শিকার ধরে ফেলেছে, তাই সার্থক শিকারের উল্লাসে বা পেরেছি ইউরেকা, আবার বাঁশের ডগায় গিয়ে ফিরে গিয়ে বসবে, বসে দুর্বোধ ভাষায় আপনাকে গালি দেবে, আপনাকে ব্যঙ্গ করবে, বিদ্রূপ করবে। হ্যাঁ, পারলেন না মশাই আপনি, আর আমি দেখেন প্রত্যেক ঝাঁপ দিয়ে একটা করে মাছ ধরে ফেলছি। ব্র্যাকেটে রাখবে একটা মাছরাঙা পাখি, একটা মাছরাঙা পাখিকে ব্র্যাকেটে রাখো। এখানে এত সুন্দরভাবে এখানকার প্রাকৃতিক দৃশ্যটাকে ব্যাখ্যা করা হয়েছে, এত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে দক্ষতার সঙ্গে, যা আমাদের মুগ্ধ করে, আকৃষ্ট করে। আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ, একটা মোটা লম্বা সাপ ব্র্যাকেটে রাখো, একটা মোটা লম্বা সাপ আপনাকে সন্ত্রস্ত করে, হঠাৎ করে ফাটল থেকে একটা সাপ বেরিয়ে পড়বে। ঘাটের ফাটল আছে, সেই ফাটল থেকে একটা মোটা লম্বা সাপ বেরিয়ে পড়বে। ভয় দেখানোর জন্য বেরোবে কি? ভয় দেখানোর জন্য সাপটা বেরোবে না, ওকে বেরোতে হচ্ছে, ওর কাজ আছে, ও বেরোবে, ওই সময় ওর বেরোনোর দরকার ছিল। ও বেরিয়ে পুকুরটা সাঁতরে ও ধারে গিয়ে উঠবে, যাবে। কিন্তু যখনই বেরিয়ে পড়বে ভাঙা ঘাটের ফাটল থেকে, তাহলে স্বাভাবিকভাবে চোখ পড়লে তো ভয় পাবেই কথক। যাই হোক, আপনাকে সন্ত্রস্ত করে মানে আপনাকে ভয় দেখিয়ে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে, ধীর অচঞ্চল গতিতে, অচঞ্চল একেবারে স্থিরভাবে, বেশি এদিক ওদিক নড়বে না, একদম ধীর স্থির হয়ে ধীরে ধীরে, কোনো তাড়া নেই তার, পুকুরটা সাঁতরে পার হয়ে ও ধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাচের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটার উপর বসবার চেষ্টা করবে। দুটো ফড়িংকে ব্র্যাকেটে রাখো। দুটো ফড়িংকে ব্র্যাকেটে রাখো, রেখেছো? হ্যাঁ, তাহলে দুটো ফড়িং পাল্লা দিয়ে একটা ফাতনাটা ওই যে সরু একটা কাঠি, ভাসমান সোলার কাঠির মতো হয়, হ্যাঁ সোলার কাঠির মতো, যেটার সঙ্গে সুতোটা বাঁধা থাকে, জলে ডুবে থাকে বেশিরভাগটা, কিছুটা অংশ মাথাটার উপরের দিকে উঠে আছে। এবারে মাছ যখন টোপ খেয়ে টান দেবে বা টোপ ধরে, তখন ফাতনাটা নামে, তখনই ওপরে বসে থাকা লোকটা বুঝতে পারে যে মাছটা টোপ খেয়েছে বা ধরেছে। আবার ফাতনাটা যদি উঠে যায় উপরের দিকে, তখন বুঝতে পারবে মাছ কিন্তু আর টোপ ধরে নেই। তাহলে এই ফাতনাটার তো মাথা একদম ছোট্ট, একটা পেনের, এই যে পেনের ডগার মতো মাথাটা, এইরকম ছোট্ট মাথা। তো এই ফাতনার মাথাটাতে একটা ফড়িং বলে বসলে আর একটা ফড়িং কি বসতে পারবে? তাহলে এই পারবে না। তাহলে এই ফাতনাটার উপরে দুটো ফড়িংয়ের মধ্যে কে বসতে পারে, দুটোর মধ্যে কম্পিটিশন হচ্ছে। দুজনকে পাল্লা দিয়ে বসতে চাইছে, পাতলা কাচের মতো পাখনা নেড়ে
পাখা নেড়ে ফাতনাটার উপরে বসার চেষ্টা করবে। ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। উদাস ঘুঘুর ডাক, দুপুরবেলা না সকালবেলা উদাস ঘুঘুর ডাক, দূরে ঘুঘু পাখি ডাকছে, সেই ঘুঘু পাখির ডাকে মনটা আপনার হারিয়ে যাবে, উদাস হয়ে যাবে, আপনি আনমনা হয়ে তাকিয়ে থাকবেন। তাহলে আনমনা হয়ে গেলে চোখটা থাকতে পারে ফাতনায়, কিন্তু আনমনা হয়ে গেছে, তাহলে চোখ কি ফাতনার দিকে থাকলেও মন কি ফাতনার দিকে আছে? বলো। না স্যার, মন থাকবে না পুরো। তাহলে চোখ থাকছে মোবাইলের দিকে, চোখ থাকছে ক্যামেরার দিকে, কিন্তু মন নেই, আনমনা হয়ে গেছো। তাহলে আমার কথা কি শুনতে পাবে ঠিকঠাক করে? না স্যার। না স্যার, শুনতে পাবে। শোনা যাবে না। গার্জেন ভাবছে চোখ তো দিয়েই রেখেছে ক্যামেরার দিকে, মোবাইলের দিকে, আওয়াজও আসছে, তাহলে আওয়াজ শুনছে কান দিয়ে, চোখ রেখেছে তার মানে মন দিয়ে দেখছে। কিন্তু আমি বুঝতে পারছি যে অনেকেই মন দিয়ে শুনছে না, ভালো করে দেখছে না, শুধু আমার ছবিটা দেখা যাচ্ছে, কিন্তু মন নেই এখানে, আনমনা হয়ে গেছে। তাহলে আনমনা হয়ে গেলে চোখ থাকলেও আমরা ভালো করে উপলব্ধি করতে পারি না, আমাদের মনে গাঁথে না। তাহলে কতকের চোখ আছে ফাতনায়, কিন্তু ঘুঘুর ডাকে কেমন তন্ময় হয়ে গেছেন, হারিয়ে গেছেন, আনমনা হয়ে গেছেন। তাহলে মন যদি না থাকে ফাতনার দিকে, শুধু চোখ যদি ফাতনার দিকে থাকে, মাছ যদি টোপ ধরে টান দেয়, টোপ খেয়ে চলেও যায়, তাহলে গল্প কথকের বা কথকের টের পাওয়ার কথা নয় যে মাছ টোপ ধরে টান দিচ্ছে বা টোপ খেয়ে চলে যাচ্ছে। তাহলে ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। জলে শব্দ হচ্ছে, জলের শব্দ উঠেছে, জলের শব্দে হঠাৎ করে চমক ভাঙবে, আপনি আবার একটু মনোযোগী হবেন আপনার ফাতনার দিকে। দাগ দাও। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে, দাগ দাও। তাহলে চমক ভাঙবে। নিথর জলে ঢেউ উঠেছে, নিথর জলে, জল একবারে নিথর। কোশ্চেনটা কি হবে? ও, হঠাৎ জলে শব্দ হচ্ছিল কেন? হঠাৎ জলে শব্দ হচ্ছিল কেন? উত্তর বলো, জলে কেন শব্দ হচ্ছিল? মাছটা উপরে এসেছিল, ওই জন্য শব্দ হচ্ছে। না না না, স্যার ঘাট ফিরে একটা মেয়েকে দেখবেন, মানে কলসি দিয়ে পুকুর থেকে জল পড়ছে, সেই জলে কলমে। হ্যাঁ, একটি মেয়ে যার নাম যামিনী, যামিনী কলসি দিয়ে ঢেউ দিচ্ছে জলে, কলসি এরকম কলসি ধরে কলসিটাকে এরকমভাবে দিয়ে ঘোরাচ্ছে। কলসিটাকে এরকম ঘোরালে কী হবে? পানাগুলো ঢেউতে সরে যাবে, তারপরে জল ভরবে। তো কলসিতে জল ভরছে আর তাতেই জলে ঢেউ উঠছে। নিথর জলে ঢেউ উঠেছে, এটাও দাগ দাও। নিথর একদম স্থির, নিথর জলে ঢেউ উঠেছে। প্রশ্ন লেখো, নিথর জলে ঢেউ উঠেছে কেন? জলে ঢেউ উঠেছে কেন? তো জলে ঢেউ উঠেছে, কলসি দিয়ে জল ভরছে যামিনী। আপনার ছিপের ফাতনা মৃদু মন্দভাবে তাদের দুলছে, মৃদু মন্দ হালকাভাবে আলতোভাবে দুলছে ছিপের ফাতনা। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে, ঘাড় ফিরিয়ে দেখবেন, এ দাগ দাও। প্রশ্ন লেখো, ঘাড় ফিরিয়ে কে কি দেখতে পাবেন? না ঘাড় ফিরিয়ে কথক দেখতে পাবেন যে নিথর জলে ঢেউ উঠেছে, ও না, ঘাড় ফিরিয়ে কথক দেখতে পাবেন যে একটি মেয়ে। পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে, পুকুরের পানাগুলোকে ঢেউ দিয়ে সরাচ্ছে, কলসি দিয়ে ঢেউ দিয়ে সরাচ্ছে, তারপর জল ভরছে। ব্র্যাকেটে রাখবে, পেতলের ঝকঝকে কলসি। কী ধরনের কলসি ছিল? পেতলের কলসিকে ব্র্যাকেটে। তাহলে পেতলের কলসিতে
জল ভরছে, পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে, আর সেই কারণে জলে শব্দ হচ্ছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কৌতূহলী হয়ে মেয়েটি তাকিয়ে আছে, চোখে কৌতূহল, জানার চেষ্টা, জানার ইচ্ছে, চোখে যেন কৌতূহল, চোখেই যেন প্রশ্ন, কিন্তু তার গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। গতিবিধি, তার চলাফেরার মধ্যে, তার হাঁটা চলার মধ্যে, তার কাজকর্মের মধ্যে কোনো লজ্জা, কোনো জড়তা, কোনো আড়ষ্টতা এগুলো নেই। গ্রামের মেয়ে, সেই সময়কার কথা বলা হয়েছে, তাহলে তার মধ্যে একটা লজ্জা থাকবে, একটা ভয় ভ্রান্তি থাকবে, একটা সংকোচ থাকবে, একটা আড়ষ্টতা থাকবে, একটা জড়তা থাকবে, এটাই স্বাভাবিক গ্রামের মেয়ে। বাইরের লোকের কাছে, বুঝতে পারছো, শহর থেকে যাওয়া বাবু, শহরের মেয়ে হলে আমরা এগুলো আশা করতাম না। লজ্জা, জড়তা, ভয়, আড়ষ্টতা এখন তো নয়। কে কোনো অপরিচিত লোক আমাদের এলাকায় এসেছে, তোমরা মেয়েরা দেখেই কি লজ্জা পাবে, জড়সড় হয়ে থাকবে, আড়ষ্ট হয়ে থাকবে, ভয় পাবে? হ্যাঁ, কাঁচা কলা। কেন ভয় পাবো? বাঘ না ভাল্লুক, ভয় পাওয়ার কী আছে, লজ্জা পাওয়ার কী আছে? কিসের জড়তা, কিসের আড়ষ্টতা? আরে ও মানুষ, আমিও মানুষ। হ্যাঁ, অপরিচিত, এই যা। ও ছেলে, আমি মেয়ে, এই যা। ও পুরুষ, আমি মহিলা, এই যায়। তো লজ্জা পাওয়ার কী আছে, ভয় পাওয়ার কী আছে? তো শহরের মেয়েরা তো ভয়, লজ্জা, আড়ষ্টতা এইগুলো পাবেই না। কিন্তু গ্রামের মেয়ে না, আর আজকালকার গ্রামের মেয়ে অনেক স্মার্ট হয়ে গেছে। কিন্তু যে সময়কার সময় লেখা হয়েছে, কত সালে প্রকাশিত হয়েছে? কুড়িয়ে ছড়িয়ে, তাহলে 1947 সালে। তাহলে সেই সময় গ্রামের মেয়েদের মধ্যে তো একটা লজ্জা, ভয়, আড়ষ্টতা এগুলো থাকার কথা, তাই না? বেশিরভাগ মেয়েদের মধ্যে, সংখ্যায় যদি দু একজন আলাদা হয় সে তো বাধ্য ব্যতিক্রমী, কিন্তু বেশিরভাগের থাকার কথা। কিন্তু না, আমাদের এই গল্পের নায়িকার মধ্যে সেই জড়তা, আড়ষ্টতা, লজ্জা, ভয় এগুলো কিছুই নেই। শুধু চোখে কৌতূহল, চোখে কৌতূহল। আচ্ছা, কিসের কৌতূহল, মানে কোন ব্যাপারে কৌতূহল? মেয়েটার চোখে কিসের কৌতূহল, কি মনে হয়? মেয়েটার চোখে কিসের কৌতূহল? মানে আগের দিন রাত্রে মেয়েটার চোখে কিসের কৌতূহল, কি নিয়ে কৌতূহল? বড়শিতে মাছ ধরা পড়েছে কিনা সেটা। না 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 না, এখনো পর্যন্ত। হ্যাঁ, লোকটির সম্পর্কে কৌতূহল, একদম। এখন হচ্ছে লোকটির সম্পর্কে কৌতূহল। মাছের ব্যাপারটা একটু পরে আসছে। যে এর আগে তো যামিনী পুকুর থেকে বহুবার জল নিয়ে গেছে, প্রায় প্রতিদিনই জল নিয়ে যায়। এর আগে তো এরকম লোক দেখেনি। শহর থেকে এরকম লোক বাবুর মতো বসে বসে মাছ ধরছে, তো স্বাভাবিকভাবে হঠাৎ করে এরকম মাছ ধরতে দেখলে একটা কৌতূহল তো হবে। আর এখানে যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের বেশিরভাগ হয়তো কী ভাববে, এরকম একটা জায়গাতে হঠাৎ করে যদি কাউকে দেখে বসে বসে মাছ ধরছে, উনি বাবারে ভূত, ভাগ এখান থেকে, জল থাকলো পড়ে। কিন্তু না, মেয়েটির চোখে কৌতূহল আছে। আচ্ছা, লোকটা কে, কোথা থেকে এলো, কেন, কি ব্যাপার? মেয়েটা তো জানে না এই লোকটার সম্পর্কে, তো কৌতূহল আছে, জানার চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন করছে না মুখে। তবে তার গতিবিধিতে কোনো লজ্জা নেই, কোনো জড়তা নেই, সলজ্জ আড়ষ্টতা নেই। নতুন লোককে দেখেছে, অপরিচিত লোককে লজ্জা ভাব থাকবে না। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, বোঝো অবস্থা, সোজাসুজি তাকাবে, সোজাসুজি একবারে, শহরের স্মার্ট গার্লদের মতো। আপনার ফাতনা লক্ষ্য করবে, ফাতনা জলে ভাসছিল, ফাতনার দিকে তাকাবে, লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে, তখনও কিছু বলবে না। একবার আপনার দিকে তাকাবে, একবার ফাতনার দিকে তাকাবে, তারপরে কিছু না বলে মুখ ঘুরিয়ে কোমরে কলসিটা তুলে নেবে। বলবে একটু পরে বলবে, এখনও না। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ,
আচ্ছা, মেয়েদের দেখে কি বোঝা যায় না, মোটামুটি আন্দাজ করা যায় না? হ্যাঁ, 2-1 বছর এদিক ওদিক হতেই পারে, কোন বয়সের সেটা তো আন্দাজ করাই যায় সাধারণত, তাই না? করা যায়। হ্যাঁ স্যার। কিন্তু এই মেয়েটিকে দেখে কোন বয়সে সেটা আন্দাজ করা যাবে না। এই মেয়েটি কিন্তু যৌবনে দাঁড়িয়ে আছে, এই মেয়েটি হচ্ছে যুবতী, কিন্তু তার চেহারা এত শীর্ণকায়, রোগা, মুখখানা যেন কেমন রুক্ষ শুষ্ক, তা দেখে হঠাৎ করে যে কারোরই মনে হবে এই মেয়েটা বোধহয় কিশোরী, মানে যৌবনে এখনও পৌঁছায়নি, যৌবনে এখনও উত্তীর্ণ হয়নি বা যৌবনে এখনও পৌঁছায়নি, তার আগের যে পর্যায় সেই পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। তাই বলছে মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। কেন? প্রশ্ন লিখবে, দাগ দাও, দাগ দাও, মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। প্রশ্ন লেখো, কেন বোঝা যাবে না মেয়েটি কোন বয়সের? কারণ পরপরই আছে উত্তর। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার মুখে একটা শান্ত গাম্ভীর্য আছে, একটা শান্ত ভাব আছে, একটা গাম্ভীর্য আছে, একটা করুণ গাম্ভীর্য আছে। কেমন একটা মুখখানা দেখলে মনে হবে যে কারোরই একটা সিম্প্যাথি তৈরি হবে, সিম্প্যাথি জাগবে। মুখটার মধ্যে একটা শান্ত করুণ গাম্ভীর্য, আর তা দেখে মনে হবে এই মেয়েটা জীবনের দীর্ঘ পথ পেরিয়েছে, সুদীর্ঘ পথ। সেই পথটা কেমন? বড় কঠিন, বড় নিষ্ঠুর, নির্মম পথ, অত্যন্ত কঠিন বাস্তবের পথ পেরিয়ে এসেছে। আর সেই কঠিন বাস্তবের পথ চলতে চলতে সেই বাস্তবতাই, রূঢ় বাস্তবতা তাকে একবারে কাহিল করে দিয়েছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে, তাকে একেবারে রুক্ষ শুষ্ক জীর্ণ করে দিয়েছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। তার দেহটা দেখো যুবতী, তাহলে দেহ শরীর দেখলে বোঝাই যাবে মোটামুটি স্বাস্থ্যবান, স্বাস্থ্যবতী, কিন্তু তার শরীর এতটা ক্ষীণ, এতটা রোগা, দেহটা দীর্ঘ মানে লম্বাটে আছে, দীর্ঘ অপুষ্ট শরীর, পুষ্টির যথামতো সাধ্য হয়নি, পুষ্টি এখনও হয়নি, অপুষ্ট শরীর। হ্যাঁ, এখনকার দিনের কিছু মেয়েদের মতো না খেয়ে খেয়ে যা হয়েছে, চেহারা একবারে রোগা, হ্যাঁ, মাইনাসে চলে গেছে শরীর, জিরোতে না। তার দীর্ঘ ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। তার মানে তাকে দেখলে মনে হবে কোন বয়সে দাঁড়িয়ে আছে বলো? কৈশোরে দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটা যৌবনে দাঁড়িয়ে আছে। মেয়েটা কিন্তু যুবতী, কিন্তু তার চেহারা দেখে মনে হবে না যুবতী না, ও বোধহয় কৈশোরে দাঁড়িয়ে রয়েছে। কৈশোরে যেমন চেহারা খুব একটা অত ভালো থাকে না অনেকের, সেই রকম অবস্থা, রোগা শীর্ণ চেহারায় কৈশোরে বেশিরভাগেরই এরকম থাকে, বেশিরভাগ না হলেও অনেকেরই থাকে। তাহলে মনে হবে যে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে, তার চেহারা দেখলে তাই মনে হচ্ছে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, দাগ দাও, প্রশ্ন লেখো, মেয়েটি হঠাৎ কি বলবে প্রশ্ন লেখো। তাহলে কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। কিসে টান দেওয়ার কথা বলা হয়েছে বা বলছে? বড়শিতে টান দেওয়ার কথা বলা হয়েছে। বড়শিতে না, ছিপে। বড়শি মানে কাঁটা, কাঁটাটাকে বড়শি বলা হয়, যেটাতে টোপ গেঁথে রাখা হয়। তাহলে টান কোথায় দেবে? ছিপটা ধরেই তো টান দেবে, তাই না? তাহলে বসে আছেন কেন, টান দিন। ছিপে টান দিলেই বড়শিটা টান পড়বে। তাহলে দেখো অন্যমনস্ক ছিল, ওই ঘুঘুর ডাকে আনমনা হয়ে গেছিল, আর সেই সুযোগে মাছ কী করেছে, টোপ খেয়ে টান দিয়েছে, টোপ ধরে টান দিয়েছে। সেই সময় টান দিতে হতো, কিন্তু টান না দেওয়ার কারণে ব্যাস মাছ আবার টোপ খেয়ে চলে গিয়েছে, ফাতনাটা ভেসে উঠেছে।
তো যে মেয়েটি কলসি কাঁখে নিয়ে মুখ ফিরিয়ে চলে যাওয়ার সময় বলবে, বসে আছেন কেন, টান দিন, এই কথাটা শোনার সাথে সাথে কথকের মনে এক অযাচিত অনুভূতির উদয় হবে। এমন সুন্দর, এমন মিষ্টি কথা, এমন সুরেলা সুর, এমন মিষ্টি সুরেলা কণ্ঠ যেন কথক কোনোদিনই শোনেনি। আসলে পরিবেশ এবং কথকের মন কতখানি আগের রাত থেকে প্রত্যাশী ছিল সেটা নির্ভর করছে যে এই মেয়েটির কণ্ঠ তার কাছে ওই মুহূর্তে কতটা মিষ্টি সুরেলা হবে। বলছে সে কণ্ঠ এমন শান্ত, মধুর ও গম্ভীর, যে কণ্ঠস্বরে গাম্ভীর্য আছে, গম্ভীর কিন্তু শান্ত, মধুর। হ্যাঁ, নায়কদের কাছে তাই হয়, নায়িকার কণ্ঠস্বর অত্যন্ত মিষ্টি মধুর লাগে। আমাদের চোখে যতই কণ্ঠস্বর রুক্ষ হোক না কেন, রূঢ় হোক না কেন, নায়কের কাছে সেই কণ্ঠস্বর মিষ্টি সুরেলা। আমাদের কাছে যতই নায়িকার চেহারা রুক্ষ শুষ্ক, রোগা শীর্ণকায় বা কুৎসিত কলাকার হোক না কেন, নায়কের কাছে সেই চেহারা অসম্ভব সুন্দর, অসাধারণ মনে হয়। এটাই হচ্ছে অনুভূতি। তাহলে সে কণ্ঠ এমন শান্ত, মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না। তাহলে একজন লোক একটা অপরিচিত জায়গায় গেছে, সেখানে কাউকে চেনে না, জানে না, তো সেই অপরিচিত জায়গায় হঠাৎ করে একটা অপরিচিত মেয়ে যদি এই রকম কথা বলে, আগে কোনো কথা নেই, পরে কোনো কথা নেই, কোনো ভূমিকা নেই, কোনো পরিচয় নয়, কোনো আলাপচারিতা নয়, হঠাৎ করেই যদি বলে, কীভাবে বসে আছেন কেন, টান দিন, তাহলে একটু অস্বস্তি মনে হবে একটু অস্বাভাবিক। কিন্তু এমনভাবে কথাটা বলল, তাতে কথকের অস্বাভাবিক ঠেকবে না। কথকের মনে হবে সে যেন কত দিনের চেনা, কত দিনের পরিচিত। তাহলে এইভাবে আপনার থেকে, মানে নিজের থেকে অপরিচিতের সঙ্গে কথা বলাটা মোটেই অস্বাভাবিক ঠেকবে না। শুধু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ক্যাবলা হয়ে যাবেন, ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন। তাহলে কথক তো ঘুঘুর ডাকে আনমনা হয়েই গিয়েছিলেন, সেই সুযোগে মাছ তো টোপ খেয়েছে। আবার যখন মাছ টোপটা ধরে টান দিচ্ছে, মানে ফাতনাটা জলের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে তখনও কিন্তু মাছকে ধরার একটা সুযোগ ছিল। কিন্তু যেই বলবে কথকের হৃদয় মন এমন একটা অনুভূতির উদয় হবে, হঠাৎ করে কথক যেন কোথায় হারিয়ে যাবে, কোথায় ভেসে যাবে। যেই বলবে বসে আছেন কেন, টান দিন, আর এই শান্ত, মধুর, গম্ভীর কণ্ঠস্বর কথককে এমনভাবে চমকে দেবে, আকস্মিক চমকের, হঠাৎ করে চমকে ওঠার জন্য, চমকের দরুন, চমকের কারণে বিহ্বল হয়ে যাবে। বিহ্বল, হতবাক, ভেবাচাকা খেয়ে যাওয়া, কেমন যেন সব কিছুর মূলে যে কথাটা খাটে, ক্যাবলা হয়ে যাবে। ক্যাবলা হয়ে যাওয়ার কথাটা বুঝতে পারছো? কোন ব্যান্ডের একটা গানের লাইন আছে না, তুমি ওরম তাকিও না আমি ক্যাবলা হয়ে যাই। কোন গানের লাইন রে? কোন ব্যান্ডের একটা গান আছে, কোন ব্যান্ড? রঞ্জন দত্তের গান। লাইক ব্যান্ডের গান না এটা? ভূমি। ভূমি মনে আছে লাইনগুলো কারোর? দু একটা লাইন। তোমার চোখের ভাষা যায় হারিয়ে, ওই গানের কিছু কথা না এই জায়গাটাতে খুব খাটে, তো যতবার পড়াই ততবার ওই গানের লাইনগুলো এখানে চলে আসে মনে মনে। এটা বলে বোঝানো যায় না, কিন্তু হঠাৎ করে একটা শান্ত, মধুর, গম্ভীর কণ্ঠস্বর, একেবারে অপরিচিত
কি ব্যাপার, আপনার নাম কি? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। ও আমি শহর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, তুমি? আমি এখানেই থাকি। তোমার নাম কি? আমার নাম যামিনী। আর আপনার নাম কি? নাম কি? নাম কথকের নাম তো এখানে দেয়াই নেই। সেই জায়গাতে নিজেদেরকে বসিয়ে দাও। তাহলে এরকম একটু কথা চললো, পরিচয় হয়ে গেল। তারপরে কথা বলতে বলতে যদি বলে কি টান দিন, বসে আছেন কেন, টান দিন, তাহলে কি হবে? একটা স্বাভাবিক বলে মনে হবে। কিন্তু অপরিচিত হঠাৎ করে যদি কেউ বলে বসে আছেন কেন, টান দিন, তাহলে অস্বাভাবিক তো মনেই হবে। কিন্তু এমনভাবে মনে হবে কতদিনের চেনা, কতদিনের অপরিচিত। ছেলেরা যারা আছো তাদের মনে মনে নিশ্চয়ই এরকম একটা ভাবনা জাগছে বা আসছে যে বাহ, এইরকম ধরনের পড়ে থাকা 14 আনার মতো, না কুড়িয়ে পাওয়া 14 আনার মতো অবস্থা। মানে না চাইতেই জল, মেঘ না চাইতেই জল। হ্যাঁ, মেয়েরা আসুক, কথা বলুক, সেটা তো ছেলেরা চাই। কিন্তু কজনের সামনে এরকম ধরনের পরিস্থিতি আসে? হয় না, আসে না। উপযাজক হয়ে ছেলেরা এগিয়ে যায় কথা বলার জন্য, পাত্তা পায় না সব জায়গায়। কিন্তু হঠাৎ করে যদি কোনো মেয়ে এগিয়ে এসে এরকম কথা বলে, তাহলে ছেলেটা কি অপমান করবে, না লজ্জায় পালিয়ে যাবে, চলে যাবে, অপমান করবে? হ্যাঁ না, বরং কিছুক্ষণ হঠাৎ করে এই ঘটনার যে ধাক্কাটা, সেটা নিতে পারবে না। তাই অনেক সময় কী হবে দেখবে, ভেবাচাকে খেয়ে যাবে, ক্যাবলা হয়ে যাবে, কী করবে বুঝতে পারবে না যে এরকমভাবে হয় নাকি। একটা মেয়ে উপযাজক হয়ে কথা বলছে হঠাৎ করে, তাও আবার গ্রামের মেয়ে। যাই হোক, আকস্মিক চমকের দরুন বিবল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফাতনা, ওই যে মাছ টোপ ধরে টেনে নিয়ে যাচ্ছিল, ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে আর টোপ নেই। একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে। কি ছিপ তুলে দেখবে বড়শিতে টোপ নেই, তাকে এখন কি কথক কি বড়শির দিকে হাঁ করে তাকিয়ে থাকবে নাকি? হেই রে, আমার মাছটা ধরাই হলো না, আমার টোপটা খেয়ে চলে গেল মাছ, আক্ষেপ করবে নাকি বড়শির দিকে তাকিয়ে? কি মনে হয় তোমাদের? না স্যার, না না, বরং মাছ টোপ কেন, বড়শি খেয়ে যাক, ফাতনা খেয়ে যাক, ছিপ খেয়ে যাক, ছিপ টেনে নিয়ে যাক, যা খুঁজো ছিপ তুই নিয়ে যা মাছ। আমাকে এখন কোন দিকে তাকাতে হবে? হ্যাঁ, কারণ সে তো চলে যাচ্ছে, তো চলে যাচ্ছে মানে ওই দিকে তাকাতেই হবে। ওইদিকে তাকাতে হবে মানে ওই কতটুকু সময় হয়তো দেখতে পাবে, তারপরে তো আবার আড়ালে চলে যাবে না, তো ওইটুকু সময় তাকাতেই হবে। হ্যাঁ, আমি তোমাদের কথা বলছি না, আমার কথা বলছি না, আমি অন্য কারোর কথা বলছি না, আমি সবার মাঝে একজনের কথা বলছি, সে হলো কথক তথা নায়কের কথা বলছি। নায়ক কিন্তু সময় নষ্ট করবে না, তাকাবেই, ওই দিকেই তাকাবে। তাতে যদি লাখ টাকা কোটি টাকার সম্পত্তিও নষ্ট হয়ে যায়, হবেই, হোক গে, কিন্তু তাকাতেই হবে। এইভাবেই তো কত সর্বনাশ হয়ে গেছে লাইফের মানুষের। তেলেনাপোতা আবিষ্কার শুধু তেলেনাপোতা আবিষ্কার নয়, তেলেনাপোতা আবিষ্কার মানে নিজের অন্তরের রোমান্টিক সত্তার নতুন করে আবিষ্কার। তাহলে আপনাকে একবার তাকাতেই হবে ওই মেয়েটার দিকে, আর সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে। তাহলে কথা তো বলল, কাঁখে কলসিটা তুলে নিয়ে মুখ ফিরিয়ে চলে যাবে। যাওয়ার আগেই কিন্তু মুখ ঘুরিয়ে বলেছিল, কি বলেছিল? বসে আছেন কেন, টান দিন। এই কথাটা বলার পরেই মুখ ঘোরাবে, মুখ ঘুরিয়ে চলে যাবে মেয়েটা। কিন্তু মুখ যে ঘোরাচ্ছে
মেয়েটার মুখের যে অভিব্যক্তি, এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা কেমন, আমি, তুমি, আমরা, তোমরা হয়তো সেই এক্সপ্রেশনটা দেখতে পাবো না, কারণ আমরা নায়ক নই। কিন্তু নায়ক দেখতে পাবে, নায়ক দেখতে পাবে ওই যে মুখ ঘোরালো, ওই মুখ ঘোরানোর সাথে সাথে যেন একটা দীপ্ত হাসির আভাস তার সেই শান্ত করুণ মুখে খেলে গেল। একটা হালকা হাসি, দীপ্ত হাসি, হালকা দীপ্ত একটা হাসি খেলে গেল মুখের ওপরে, একটা মুচকি হাসি। আর এই হাসিতেই বিশ্ব সংসার লাট্টু হয়ে গেছে। ভাবছে অনেকে কি কি বোঝাচ্ছে, কি কি পড়াচ্ছে, কি কি শিখছি আমরা, কিন্তু কিচ্ছু করার নেই। তেলেনাপোতা আবিষ্কারের নিখুঁত বর্ণনা তো এটাই। তবে সেই যে হাসি, হালকা হাসি, সেই হাসিতেই কথক আরও উন্মনা হয়ে গেছে। কথকের মনটা উচাটন, যেন আনচান করে উঠেছে। তাহলে কথা শান্ত, মধুর, গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর কথককে যেন উতলা করেছে, আর মুখ ঘুরিয়ে চকিত হাসি কথককে যেন আঘাত করেছে। এই যে তির্যক দৃষ্টিবান আর হালকা হাসি কথকের হৃদয়টাকে যেন বিদ্ধ করেছে, ফালা ফালা করে দিয়ে যাচ্ছে। পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর। লাইনটা দাগ দাও। পুকুর ঘাটের নির্জনতা ভঙ্গ হচ্ছিল কি কি কারণে? প্রশ্ন লেখো। পুকুর ঘাটের নির্জনতা ভঙ্গ হবে না তারপর। তাহলে পুকুর ঘাটের নির্জনতা ভঙ্গ হচ্ছিল কি কি কারণে, তাই তো? কি কি কারণে ভঙ্গ হচ্ছিল? একটা হলো মাছরাঙা পাখি ঝাঁপ দিয়ে দিয়ে পড়ছে, দুই হলো সাপ যাওয়ার সময় জল তোলপাড় করে গেছে, তিন হলো ফাতনা, চার হলো মাছের দল। মাছগুলো আসছে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে কে টোপ খাবে আগে, মাঝে মাঝে জলের উপরে ভেসে উঠছে আবার ডুবে যাচ্ছে। আর ওই দূরে ঘুঘুর ডাক। তাহলে এই রকম কয়েকটা জিনিস এখানকার যে নিস্তব্ধতা, নির্জনতাকে ভঙ্গ করছিল। তাহলে এখানকার পুকুর ঘাটের নির্জনতা বা নিস্তব্ধতা আর ভঙ্গ হবে না যদি এগুলো কিছু না থাকে, তাহলেই তো ভঙ্গ হবে না, তাই না? তাহলে কি হলো না, ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেওয়ার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গেছে। লজ্জা দেওয়ার নিষ্ফল চেষ্টা, অনেকবার আপনাকে লজ্জা দিয়েছে, অনেকবার লজ্জা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাছরাঙাটা বুঝে গেছে যে আপনার কি নেই, লজ্জা নেই, লজ্জা নেই, লজ্জা নেই। তাহলে আপনার যদি লজ্জা না থাকে, যার লজ্জা নেই তাকে বেশি লজ্জা দিলে লাভ নেই। যার লজ্জা নেই, তাহলে আপনার লজ্জা নেই, তাই জন্য মাছরাঙাটা আর শুধু শুধু লজ্জা দেওয়ার চেষ্টা না করেই উড়ে চলে গেছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধহয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। প্রথমেই যখন টোপটা ফেলা হয়েছিল, মাছের দল নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেছিল যে কে আগে টোপ খাবে, কিন্তু ছিপ রয়েছে, বড়শি পড়ে রয়েছে, টোপ পড়ে রয়েছে, মাছের দল আসছে, একটা মাছ খেলো, টোপ খেয়ে চলে গেল, কোনো হেলদোল নেই আপনার। তখন মাছের দল বুঝে গেছে, কি বুঝে গেছে? ধর এই লোকটা মাছ ধরতে জানেই না, মাছকে কীভাবে খেলিয়ে খেলিয়ে তুলতে হয়, মাছকে কীভাবে শিকার করতে হয় জানেই না। তাহলে উনি যদি টোপটা দিয়ে আবার জলের মধ্যে ফেলেন, তাহলে আমাদের নিজেদের মধ্যে কম্পিটিশন করার, প্রতিযোগিতা করার দরকার নেই। ধীরে সুস্থে পরপর এক একজন খা, কেউ ধরা পড়বি না, তুই আগে খা চলে যা, তুই তারপরে খা, তারপর তুই চলে যা। এইভাবে আমরা দিব্যি
সবাই টোপ খেয়ে পেট ভরাতে পারবো। তাই মাছের দলও বুঝে গেছে আপনি মাছ ধরতে পারেন না, আপনার শক্তি সামর্থ্য কী কতখানি বুঝে গেছে। আর বুঝে গেছে বলেই তারাও গভীর অবজ্ঞা নিয়ে আপনাকে অবজ্ঞা করেছে, তুচ্ছতাচ্ছিল্য করেছে, অবজ্ঞা নিয়ে, আর তারা নিজেদের মধ্যে আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামবে না, ধীরে সুস্থে এসে টোপ খাবে। তাহলে মাছের দলের প্রতিযোগিতা না থাকার কারণে জলে আওয়াজ হচ্ছে না। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে, দাগ দাও। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে, এটা দাগ দাও, প্রশ্ন লেখো। খানিক আগের ঘটনাটা কি, কোন ঘটনার কথা বলা হয়েছে? খানিক আগের ঘটনাটি কি বা কোন ঘটনা বলো তো, কোন ঘটনা? এক কথায় কোন ঘটনা? মানে গ্রামের একটি অচেনা মেয়ে তাকে হঠাৎ এসে মানে তার সাথে কথা বলার যে ঘটনার কথা বলা হয়েছে। ওই জামিনীর উপস্থিতি লিখলেই হবে। এই যে খানিক আগে একটা মেয়ে জল ভরতে ভরতে কথা বলল, তারপরে একটা হালকা হাসি দিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল, এই যে ঘটনাটা, এটা মনে হবে এটা বোধহয় বাস্তব নয়, অবাস্তব এটা। যেমন আগের রাতে ওই আলো আর ছায়া মূর্তিটাকে স্বপ্ন বলে মনে হয়েছিল, ঠিক এখানেও তেমনি যখনই দেখলো তখন মনে হচ্ছে বাস্তব, কিন্তু চলে যাওয়ার পরে মনে হলো না এটা বোধহয় অবাস্তব, এরকম কোনো ঘটনা ঘটেইনি। মন কিছুতে মানছে না এটা সত্যি বলে। যাই হোক, এই জনহীন ঘুমের দেশে সত্যি ওই রকম মেয়ে কোথাও আছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। লাস্ট অংশটা দাগ দাও, আপনি বিশ্বাস করতে পারবেন না, দাগ দাও। আপনি বিশ্বাস করতে পারবেন না, দাগ দাও, প্রশ্ন লেখো। কে কি বিশ্বাস করতে পারবেন না? না, এই যে জনহীন ঘুমের দেশ, মানে একেবারে নির্জন, জনহীন নির্জন, একেবারে নিস্তব্ধ শান্ত, এই যে নির্জন দেশে ওই রকম মেয়ে এইখানে কোথাও আছে, এটা আপনার বিশ্বাস হবে না। যাক, মাছ পড়লো কি পড়লো না? মাছ পড়লো? পড়লো না। তাহলে মাছ যখন পড়লো না, তাহলে আর বসে থেকে দেখে কী হবে? হতাশ হয়েছেন, অনেকক্ষণ সময় কাটিয়েছে, মাছ ধরতে পারেনি, এক সময় হতাশ হয়ে মাছ ধরার আশা ছেড়ে দিয়েছে। হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন, আপনি ফিরে গিয়ে দেখবেন, কি দেখবেন? দাগ দাও, ফিরে গিয়ে হয়তো দেখবেন, এই লাইনটা দাগ। প্রশ্ন লেখো, ফিরে গিয়ে কে কি দেখতে পাবেন, বা ফিরে গিয়ে কে কি দেখবেন? না, ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। মৎস্য শিকার নৈপুণ্য, আপনি যে মাছ ধরাতে মৎস্য শিকারে কতখানি নিপুণ, কতখানি দক্ষ, আপনার এই দক্ষতার বৃত্তান্ত, আপনার এই দক্ষতার কাহিনী ইতিমধ্যে, মানে এরই মধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে, আপনার বন্ধুদের কানে পৌঁছে গেছে। লাইনটা দাগ দাও। আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে, এটা দাগ দাও। দাগ দিয়ে পাশে স্টার মার্ক দিয়ে 5 লেখো। এটা ব্রড কোশ্চেন, রচনাধর্মী প্রশ্ন, 5 নাম্বারের প্রশ্নটা লিখে রাখো। কথকের মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্তটি লেখো। হয়তো বা 5 নাম্বারের মধ্যে এটা 2 বা 3-এর কোনো পার্টও থাকতে পারে। কথকের মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্তটি লেখো, নিজের ভাষায় লেখো। তাহলে বন্ধুদের কর্ণগোচর হয়েছে। আচ্ছা বলো তো, বন্ধুরা শুনলো কী করে? বন্ধুরা তো মাছ ধরতে যায়নি, ঘাটেও যায়নি, তাহলে শুনলো কী করে, কোথা থেকে? জামিনী এসে বলেছে। হ্যাঁ, জামিনী এসে বলেছে। তো 2 বন্ধুর মধ্যে একজনের নাম মণি, ওই মণি হলো জামিনীর সম্পর্কে জ্ঞাতি, দাদা সম্পর্কে হয়। তো ভালোই তো মাছ ধরলি রে, হ্যাঁ মাছ কি ধরলি? কিছুই তো মাছ ধরলি না। মাছ ধরতে গিয়ে ক্যাবলা হয়ে কোন দিকে তাকিয়েছিলি? হ্যাঁ, বেশ হাসাহাসি ঠাট্টা তামাশা করছে। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে
তাদের পরিহাস, তাদের ঠাট্টা পরিহাসে কত ক্ষুণ্ণ হবে, একটু বীতশ্রদ্ধ হবে, একটু ক্ষুণ্ণ হবে, একটু রাগ করবে, কিন্তু কিছুতে বুঝতে পারবে না এই কাহিনীটা শুনলো কী করে। তাহলে ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনলো, এই যে তার মাছ ধরার ব্যর্থতার কাহিনী শুনলো কী করে, কোথা থেকে, জিজ্ঞাসা করে হয়তো আপনার পানরসিক বন্ধুর কাছে শুনবেন। পানরসিক বন্ধুই বলবে। পানরসিক বন্ধুর নাম কি? মণি। তাহলে পানরসিক বন্ধুর কাছে শুনবেন। কে আবার বলবে? এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো, যে যামিনী তো এইমাত্র দেখে এলো, দেখে এসেই আমাদের বলেছে। দাগ দেবে তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনল, এই পর্যন্ত দাগ দাও। প্রশ্ন লেখো কোন কাহিনী, এ কাহিনী কোথায় তারা শুনলো, কোন কাহিনী? ওই মাছ ধরার ব্যর্থতার কাহিনী। ওই কাহিনী কোথায় তারা শুনলো না যামিনীর কাছ থেকে? তো জিজ্ঞাসা করে, কথক জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করলে পানরসিক বন্ধু মণি বলবে। হ্যাঁ, কে আবার বলবে? ওই তো যামিনী তো এইমাত্র দেখে এলো, দেখে এসেছে, দেখে এসেই বলেছে। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে। হ্যাঁ, কে যামিনী? কে কে যামিনী কে? তার মানে আপনি তো জানেন এইমাত্র যে দেখে এসেছে, মানে যে মেয়েটির সঙ্গে আপনার কথা হলো বা যে মেয়েটি আপনাকে বলল, যাকে আপনি দেখলেন সেই দেখে এসেছে, তার মানে তার নাম যামিনী। আপনি কৌতূহলী হবেন, আপনি কৌতূহলী হয়ে তার সম্পর্কে আরও জানতে চাইবেন। এটাই স্বাভাবিক, এটাই তো নায়কের স্বভাব। আরও বেশি করে জানার চেষ্টা, আরও বেশি করে ইনফরমেশানগুলো পাওয়ার চেষ্টা করে। ও যামিনী তোর নাম, আচ্ছা কোথায় থাকে? হ্যাঁ, কী ব্যাপার, আমি জানি না তো, ওইখানে হঠাৎ করে এলো, এইসব পরিচয় জানবে, খোঁজখবর নেবে। তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটের সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার পানরসিক বন্ধুরই জ্ঞাতিস্থানীয়। ব্র্যাকেটে রাখো, পানরসিক বন্ধুটিরই জ্ঞাতিস্থানীয়, এটা ব্র্যাকেটে। জ্ঞাতি মানে ওই রক্তের সম্পর্ক আছে, পাড়া প্রতিবেশী, জ্যাঠতুতো খুড়তুতো, এই সম্পর্কের দাদা। পানরসিক বন্ধু মণির জ্ঞাতিস্থানীয়, মণি তাকে বোন বলে সম্বোধন করে। আর সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি, এটাকেও ব্র্যাকেটে রাখো। অবাস্তব করুণ নয়না মেয়েটি ব্র্যাকেটে রাখো। তাহলে অবাস্তব করুণ নয়না মেয়েটি, নয়ন চোখ, তার করুণ চোখের দৃষ্টি, সেই মেয়েটি আপনার পানরসিক বন্ধুর জ্ঞাতিস্থানীয়। সেই সঙ্গে আরও শুনবেন যে, দাগ দাও, সেই সঙ্গে আরও শুনবেন যে, দাগ, প্রশ্ন লেখো, সেই সঙ্গে কে আরও কি শুনবে? সেই সঙ্গে আরও শুনবেন যে, শুনবেন কথক আরও শুনবেন, মণি বলছে দ্বীপ্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওইখানেই হয়েছে। দ্বীপ্রহরের দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা ওখানেই হয়েছে, দুপুরবেলা খাওয়ারের ব্যবস্থা ওখানেই হয়েছে, ওদের বাড়িতে হয়েছে, যামিনীদের বাড়িতে হয়েছে। তো এটা শোনার পরে কৌতূহল বাড়বে কি না? হ্যাঁ স্যার। তোমরা নিজেদেরকে দিয়ে বিচার করো না, তোমরা নায়কের জায়গায় বসে নায়ক হিসেবে ভাবো যে আমি যদি নায়ক হতাম তাহলে স্বাভাবিকভাবে যামিনীর কথা শোনার পরে যেমন কৌতূহলী হতাম তার পরিচয় আরও সবিস্তারে জানার জন্য, তেমনি তার বাড়িতে আজকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, হ্যাঁ, এটা শোনার পরে কৌতূহলটা তো আরও বেশি। কি খাওয়ার জন্য না যাওয়ার জন্য, কি মনে হয়? যারা খেতে খুব, হ্যাঁ, যারা খেতে খুব ভালোবাসে, খুব খেতে ভালোবাসে, খাওয়ার প্রতি অগাধ লোভ, তাদের মনে হবে কি কখন যাব গিয়ে খাবো, এই যে। কিন্তু নায়কদের তা মনে হয় না, নায়কের মনে হবে যে কখন যাব আর দেখব কাছ থেকে বা দুটো কথা বলবো। তাহলে সেই সঙ্গে শুনবেন দ্বীপ্রাহরিক আহারাদির ব্যবস্থাটি সেদিনকার মতো ওখানেই হয়েছে। যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্যে একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। যামিনীকে
পুকুর ঘাটে দেখেছিল, কিন্তু বলো তো পুকুর ঘাটে দেখে এক ঝলক, একেবারে কাছ থেকে ঠিক নয়, একটু দূর থেকে পুকুর ঘাটে দেখে যামিনীর মুখের যে একেবারে শ্রীহীন জীর্ণতাটা সেটা কি নিখুঁতভাবে ধরা পড়বে তখন ঘাটে? পড়বে না। কারণ হঠাৎ করে একটা মেয়েকে অল্প কিছুক্ষণের জন্য যদি আমরা দেখলে কিন্তু নিখুঁতভাবে তার মুখের সমস্ত বিষয় দেখা যায় না, ধরা পড়ে না, বরং হাসিটা, তার মুখের অভিব্যক্তিটা এইরকম জিনিসটা ধরা পড়ে। চোখের দৃষ্টি, মুখের হাসি বা এক্সপ্রেশন, মুখভঙ্গি এটুকুই ধরা পড়ে এক ঝলক দেখার সাথে সাথে। কিন্তু এখন যখন খাওয়ার যখন দিতে আসছে, পরিবেশন করতে আসছে যামিনী, তখন তো তাকে কাছ থেকেই দেখতে পাচ্ছে, একেবারে কাছ থেকে দেখতে পাচ্ছে, একটু সময় নিয়েই দেখতে পাচ্ছে। তাহলে এখন এই দিনের আলোতে তার মুখে যে জীর্ণতাটা, শ্রী মানে সৌন্দর্যহীন জীর্ণতা, মানে একেবারে রুক্ষ শুষ্ক, একেবারে খুব একটা আহামরি দেখতে নয়, সেই রুক্ষ শুষ্ক শ্রীহীন জীর্ণতাটা ভালো করে কাছ থেকে চোখে পড়বে কথকের। আর চোখে পড়ার পরে আপনি একটু কষ্ট পাবেন এই মেয়েটার ওই করুণ দৃষ্টি, ওর জীর্ণ শীর্ণ মুখখানা দেখে আপনার একটা পীড়া, একটা কষ্ট তৈরি হবে ভেতরে। মানে কোথাও না কোথাও একটা এখনও পর্যন্ত কিন্তু একটা সিম্প্যাথি কাজ করছে, সহানুভূতি কাজ করছে, ভালোবাসার জাগরণ এখনও ঘটেনি। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। নগ্ন মানে উন্মোচিত, মানে প্রকাশ্যে আসা। এখানে মুখের কথা বলা হয়েছে, নগ্ন অর্থাৎ উন্মোচিত, ধ্বংসমূর্তি মানে মুখের ওই শ্রীহীন জীর্ণতার কথা বলা হয়েছে। এতটা কুৎসিত, এতটা কদর্য হয়ে উঠতে পারে আপনি কিন্তু ভাবতে পারেননি। রাতে আপনি ভেবেছিলেন রাতে একটা মায়াবরণে আবৃত করে আপনি ভেবেছিলেন যে ওই ছায়ামূর্তিটা, অবশ্যই আপনার মনে হয়েছিল ওই ছায়ামূর্তিটা একটা মেয়ের, একটা নারীর। তাহলে সেই ছায়ামূর্তিটা সে কিন্তু রাতের অন্ধকারে দিনের আলোর মতো রূঢ়তাকে নিয়ে প্রকাশ করেনি। রাতের অন্ধকারে ছায়ামূর্তিটা দেখা গিয়েছিল, কিন্তু তার যে শীর্ণকায় চেহারা, তার যে মুখের ওই জীর্ণতা, শ্রীহীন জীর্ণতা, এগুলো কি কথক রাতে দেখতে পেয়েছিল? বলো। দেখতে পায়নি। তাহলে কথক একটা ছায়ামূর্তি দেখেছে? হ্যাঁ, দেখা যায়নি। কথক একটা ছায়ামূর্তি দেখেছে। তাহলে ছায়ামূর্তিটা দেখার পরে কথক যদি কি নিজেকে সেই মুহূর্তে পাতালপুরীতে আসা রূপকথার রাজপুত্র ভাবে, তাহলে কথক মনে মনে কী ভাববে? ওই ছায়ামূর্তিটা কি শ্রীহীন, জীর্ণ, রোগা, শীর্ণকায়, কদর্য, কুৎসিত দেখতে, নাকি খুব সুন্দরী, অসাধারণ সেই স্বপ্নের রাজকুমারী বা পাতালপুরীর মায়াপুরীর রাজকুমারী বলে মনে হবে? কোনটা বলে মনে হবে? রাজকুমারী বলে মনে হবে। এবং এটাই স্বাভাবিক, নায়কেরা কিন্তু এইভাবেই কিন্তু ভাবে। আর যখন কেউ কাউকে এইরকমভাবে ভাবে, এরকম এত সুন্দর হবে, রাজকন্যার মতো হবে, আর তারপরে যদি বাস্তবটা ঠিক উল্টো হয়, একেবারে কদর্য, কুৎসিত, একেবারে যেন চেহারাটা একেবারে বিভৎস, জীর্ণ শীর্ণ, করুণ চোখের দৃষ্টি আর মুখ, তখন তার আগের দিনের কল্পনা, আগের দিনের ভাবনার সঙ্গে বাস্তবটা কিন্তু মিল খাচ্ছে না। তখন হোঁচট খাবে। আর হোঁচট খেলে কী হবে? একটা কোথাও না কোথাও একটা পীড়া, কষ্ট অনুভূত হবে। হ্যাঁ, সেই কষ্টটা অনুভূত হয়েছিল কথকের। যাই হোক, যামিনীর বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। যামিনীর বাড়িতে পৌঁছে গেছে, যামিনী পরিবেশন করছে। এইটাই যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন। ও, এইটাই যামিনীদের বাড়ি? আচ্ছা, আগের দিন তো একটা জীর্ণ অট্টালিকা বলে মনে হয়েছিল, একটা ধ্বংসস্তূপ বলে মনে হয়েছিল। ওইটা যামিনীদের বাড়ি। দেখে আপনি অবাক হবেন, এরকম জীর্ণ একটা বাড়িতে একটা মেয়ে থাকে? এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে। এই বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে আহারের, খাওয়ার দাওয়ার ব্যবস্থা হয়েছে। আয়োজন যৎ সামান্য, অল্প আয়োজন। তাহলে অল্প আয়োজন দেখে কি কথক বিরক্ত হবে?
কতক কি রাগ করবেন? কতকের মন খারাপ হয়ে যাবে? কি মনে হয়? না না, হবে না, হবে না। যদি আলু সেদ্ধ ভাতও, আলু সেদ্ধ ডাল ভাতও খায়, তাতেও কিন্তু মনে হবে কি তৃপ্তির খাওয়া খেলাম। কারণ কতকের খাওয়া উদ্দেশ্য নয়, এই বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, এখানে আসতে পারবেন, কাছ থেকে দেখতে পাবেন, হয়তোবা দুটো কথা বলতে পারবেন, কিছুক্ষণ এইরকম একটা পরিবেশে কাটবে। এটাই তার কাছে বড় প্রাপ্তি। আয়োজন যত সামান্য হোক না কেন, আয়োজন যত সামান্য অত্যন্ত কম, হয়তো যামিনী নিজেই পরিবেশন করছেন, এটাই আপনার কাছে বড় প্রাপ্তি যে যামিনী কাছে এসে পরিবেশন করছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্ঠতা যে নেই, আপনি আগেই লক্ষ্য করেছেন। দাগ দাও, আপনি আগেই লক্ষ্য করেছেন, আপনি আগেই লক্ষ্য করেছেন, দাগ দাও, প্রশ্ন লেখো। কথক আগে কি লক্ষ্য করেছে? না, মেয়েটির মধ্যে মানে যামিনীর মধ্যে কোনো লজ্জা, অনাবশ্যক, যা আবশ্যক নয়, অনাবশ্যক লজ্জা নেই, কোনো আড়ষ্টতা জড়তা নেই। কোথায় লক্ষ্য করেছি এটাকে? পুকুর ঘাটে। পুকুর পাড়ে না, পুকুর ঘাটে। তাহলে পুকুর ঘাটে আপনি তো লক্ষ্যই করেছেন। তার মধ্যে আড়ষ্টতা নেই, তার মধ্যে লজ্জা নেই, সলজ্জ ভঙ্গিমায় সে প্রশ্ন করেনি। সে প্রশ্ন করেছিল একেবারে লজ্জাহীনভাবে। যাই হোক, শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে। কাছ থেকে আপনি যখন দেখছেন, তখন তার মুখের একটা করুণ গাম্ভীর্য আপনার চোখে পড়বে। আপনি অত্যন্ত পীড়িত হবেন, কষ্ট অনুভূত হবে। এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখের উপরে ছায়া ফেলেছে। এটা একটু কঠিন, একটু বুঝে নাও। মনে হবে এই যে লোকালয়, এই যে জনহীন লোকালয়, এই জনহীন লোকালয় যা কিনা পরিত্যক্ত, যা কিনা বিস্তৃত, এই লোকালয়ের কথা সভ্য জগৎ বোধহয় ভুলে গেছে, বিস্তৃত হয়ে গেছে। তাহলে এই পরিত্যক্ত মানে লোকজন পরিত্যাগ করে চলে গেছে। এই বিস্তৃত জনহীন লোকালয় যেন চুপচাপ নীরব, বহুকাল ধরে নীরবে চুপচাপ বসে রয়েছে। আর তাদের সেই নীরবতা মানে মৌন বা নীরবতার কষ্ট, মৌন বেদনা, চুপচাপ থাকার সেই কষ্ট, সেই এলাকার পুরো কষ্টটা, নীরবতার কষ্টটা, মৌন বেদনাটা যেন যামিনীর মুখের উপরে এসে ছায়া ফেলেছে। তার মানে মনে হচ্ছে যামিনীর মুখের মধ্যে একটা মৌন বেদনা ধরা পড়ছে, এতখানি যে মনে হচ্ছে এই এলাকার সমস্ত মৌন বেদনা তার মুখটাতে এসে আটকে গেছে। সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। সব কিছু দেখে এই যে কষ্ট, যন্ত্রণা, রূঢ় বাস্তবতা, এগুলো দেখতে দেখতে যামিনীর চোখের দৃষ্টি যেন ক্লান্ত হয়ে আছে। আর সেই গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন হয়ে রয়েছে তার করুণ চোখের দৃষ্টি। যেন জীবনের রূঢ় বাস্তবের পথ পেরিয়ে যেতে হচ্ছে, কত আঘাত, কত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে যামিনীকে। আর সেই যন্ত্রণা, আঘাত তার চোখের দৃষ্টি দ্বারা যেন বোঝা যাচ্ছে। তাকে দেখে মনে হবে যে সে কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করছে, লড়াই করছে টিকে থাকার জন্য একা। একদিন যেন সে এই ধ্বংস স্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। এই ধ্বংসস্তূপে, এই ধ্বংসস্তূপ, এখানে তো আগে প্রাসাদ ছিল, আস্তে আস্তে এই প্রাসাদ জরাজীর্ণ হয়ে পড়েছে। মন্দির, প্রাসাদ সব জরাজীর্ণ, সব মহাকাল যেন সব ধ্বংস করে নিয়ে যাচ্ছে। শুধু টিকে আছে যামিনী। কথকের মনে হবে যে সেই মহাকাল যেমনভাবে সব কিছুকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে, এখানকার ধ্বংসস্তূপের মতো যামিনীও যেন ধীরে ধীরে ধ্বংসস্তূপের মধ্যেই, ধ্বংসস্তূপের মতোই বিলীন হয়ে যাবে। একদিন যামিনীকে হারিয়ে যেতে হবে। তার চেহারা, তার চোখের দৃষ্টি, তার মুখের অভিব্যক্তি সব কিছু দেখে মনে হচ্ছে এ বোধহয় আর বেশি দিন বাঁচবে না, টিকে থাকবে না। এই ধ্বংসপুরীর মতোই এও ধ্বংস হয়ে চলে যাবে। আমাদের এই পর্যন্ত থাকবে। ওকে, আজকের এই পর্যন্ত থাকবে।
সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।